মাসি, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আর আমাদের বাড়ি তো অনেক দূরে, তাই ভাবছি টুনিকে আজকেই বিয়ে করে বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ মাসি, টোনা একদম ঠিক বলেছে। তাছাড়া টোনা দোকানের কাজে ব্যস্ত থাকে, বিয়ে করার মতো সময়ই থাকে না। এখন বলো মাসি, তুমি রাজি আছো? হ্যাঁ বাবা, আমি অবশ্যই রাজি। আর আমার মেয়েকে যেহেতু তোমরা পছন্দ করেছো, তখন ঘরে রেখে কি করব? মেয়ে পাখিদের তো আর ঘরে রাখা যায় না। মাসি, তাহলে আপনার মেয়ের কাছ থেকে তার মতামতটা শুনে নিন। আমার মায়ের মতামত থাকলে আমার মতামতও আছে, কারণ আমার মা কখনো খারাপ কিছু করে না, যা করে আমার জন্য ভালোই করে। বাহ টোনা, তোর হবু বউ তো অনেক ভালো, মাকে অনেক সম্মান করে, তাহলে তোকেও সম্মান করবে। তাড়াতাড়ি বিয়েটা করে ফেল, এমন ভালো মেয়েকে হাতছাড়া করা যাবে না। এরপর মিনু টুনিকে টোনার সাথে বিয়ে দিয়ে দেয়। আর তখনই কবুতর একটা ঠেলা গাড়িতে করে কিছু নীল ড্রাম নিয়ে সেখানে চলে আসে। মিনু মাসি, তোমার মেয়ে জামাইকে তাড়াতাড়ি বিদায় দাও। আকাশে মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আমি তোমার মেয়ে জামাইকে তাদের বনে পৌঁছে দিয়ে আসলে বেঁচে যাই। হ্যাঁ বাবা, ওরা তো তৈরি আছে। যা মা, স্বামীর বাড়িতে গিয়ে ভালোভাবে কাজ করিস। বাবা, আমার মেয়েটাকে দেখে রেখো। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না, টুনি আমার বাড়িতে অনেক ভালো থাকবে। এরপর কবুতর সবাইকে নিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণের মধ্যেই সবাই টোনার বাড়িতেও পৌঁছে যায়। টোনা, নতুন জীবনে সুখে থাকিস। আমি এখন আসি রে, কাকুলিকে নিয়ে আবার শ্বশুর বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, যাও কালু দাদা, কাল কাকুলি দিদিকে নিয়ে বাড়িতে এসো। কালু, এসেছো? টোনার কি বিয়ে হলো? হ্যাঁ কাকুলি, বিয়ে হয়েছে। কিন্তু জানো, টোনার শ্বশুর বাড়ি থেকে টোনাকে অনেকগুলো ড্রাম দিয়েছে। আমি কখনোই দেখিনি শ্বশুর বাড়ি থেকে এতগুলো ড্রাম দেয়। কি বলছো এসব? ড্রাম দিয়েছে? হায় হায়, টোনাকে আমাদের বনে কোনো বিপদ ডেকে নিয়ে এলো? বিপদ ডেকে আনলো মানে? আরে, আমার মা বলেছে ড্রাম নিয়ে পাখিরা ছদ্মবেশ ধরে বনে ঢুকে পড়ে, আর বনের পাখিদের মাথা কেটে ড্রামের ভেতরে করে নিয়ে যায়। তাহলে নাকি কেউ বুঝতে পারে না। আমার মনে হচ্ছে টোনার শাশুড়ি এমন কাজে জড়িত আছে, তাই মেয়েকে আমাদের বনে বিয়ে দিয়েছে। কাকুলি, তুমি তো একদম ঠিক কথা বলেছো। আগে তো আমাকে এসব বলনি, তাহলে টোনাকে কিছুতেই এই মেয়েকে বিয়ে করতে দিতাম না। এখন কি করব কাকুলি? এখন টোনাকে ভালো করে বুঝিয়ে ওই বউকে ডিভোর্স দেওয়াতে হবে। তুমি তাড়াতাড়ি টোনার কাছে যাও। হ্যাঁ কাকুলি, আমি এক্ষুনি যাচ্ছি। টোনা, টোনা, বাড়িতে আছিস? কালু দাদা, টোনা তো বাড়িতে নেই। কিছুক্ষণ আগে দোকানে গেছি। কিছু বলার থাকলে আমাকে বলে যেতে পারো। না না, টোনার সাথেই দেখা করতে হবে। তাহলে দোকানে চলে যাও। টোনা, তুই বউ রেখে দোকানে এসে ভালোই করেছিস, নয়তো তোর সর্বনাশ হয়ে যেত। মানে কি বলছো কালু দাদা? কি সর্বনাশ হয়ে যেত? এরপর কালু টোনাকে কাকুলির সব কথা খুলে বলে। কালু দাদা, তুমি তো ভালো একটা কথা বলেছো। আমি দেখেছি বিয়ে হলে শ্বশুরবাড়ি থেকে ফার্নিচার দেয়, আর আমাকে কিনা ড্রাম দিয়েছে। এবার বুঝলাম আসল কাহিনীটা। কাহিনী বুঝে বসে থাকলে চলবে না। কোনো পাখির মাথা কাটার আগে ওই টুনিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। হ্যাঁ কালু দাদা, তুমি একদম ঠিক বলেছো। কিন্তু এসব কথা টুনিকে বলা যাবে না, তাহলে ওদের পুলিশে ধরিয়ে দিতে পারবো না, বুঝেছো? হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। কোনো বুদ্ধি করে টুনিকে তাড়িয়ে দিতে হবে। আগে দোকানটা বন্ধ করে বাড়িতে চল। এরপর টোনা দোকান বন্ধ করে কালুর সাথে বুদ্ধি করতে করতে বাড়িতে চলে আসে। টুনি, আয় টুনি, টুনি, বাইরে বেরিয়ে আয় বলছি। কি টোনা, তুমি আমাকে কিভাবে ডাকছো কেন? কি হয়েছে সেটা তো বলো। কি হয়নি সেটা বল।
তোর যে আগে এক জায়গায় বিয়ে হয়েছিল সেটা তো আমাকে বলিসনি। তোরা আমার সাথে প্রতারণা করেছিস, আর আমি কোনো প্রতারক পাখির সাথে সংসার করতে চাই না। তুই তোর জিনিসপত্র নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কি বলছো এসব টোনা? সত্যি বলছি, এর আগে আমার কোথাও বিয়ে হয়নি। কেউ হয়তো তোমাকে মিথ্যে বলেছে। সবাই মিথ্যেবাদী, আর তুই আর তোর মা সত্যবাদী। এত কথা না বলে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। সব জিনিসপত্র গুছিয়ে নে, কালু দাদা এক্ষুনি ঠেলা গাড়ি নিয়ে আসবে। আমি এসে গেছি টোনা, চল ড্রামগুলো এনে গাড়িতে রাখি, তাহলে তাড়াতাড়ি হবে। এরপর টুনি কিছু না বলে কাঁদতে কাঁদতে জিনিসপত্র গোছাতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সব জিনিসপত্র নিয়ে কালু পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর পথ চলতে চলতে তারা পাশের বনেও পৌঁছে যায়। আর বনে আসতেই মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। তাড়াতাড়ি তোর ড্রামগুলো নামিয়ে নে, বৃষ্টিতে আমার শরীর ভিজে যাচ্ছে। কালু দাদা, তুমি আমাদের ঘরে গিয়ে আশ্রয় নিতে পারো, আর বৃষ্টি শেষ হলে তারপর বাড়ি ফিরে যেও। না না, আমার আশ্রয়ের দরকার নেই, আমি এক্ষুনি বাড়িতে চলে যাব। মা, মা, তাড়াতাড়ি দরজা খোলো, বৃষ্টির পানিতে আমার পুরো শরীর ভিজে শেষ হয়ে গেছে। এ কি রে মা, তুই বৃষ্টির মধ্যে বাড়িতে এসেছিস কেন? টোনা কোথায়? টোনাকে তো দেখতে পাচ্ছি না। টোনা কখনো আসবে না মা। এরপর টুনি মিনুকে সব কথা খুলে বলে, আর সব শুনে মিনু ভীষণ কষ্ট পায়। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন সকাল হতে টোনা পুলিশকে নিয়ে মিনুর বাড়িতে চলে আসে। স্যার, এই বাড়িতে ওই শয়তান পাখি দুটো থাকে। বাড়িতে কেউ আছো? একটু তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। এ কি বাবা টোনা, পুলিশকে নিয়ে আমার বাড়িতে কেন এসেছো? মা মেয়ে ছদ্মবেশ ধরে অন্যায় করে বেড়াচ্ছিস, আর বলছিস পুলিশ এসেছে কেন? থানায় গেলেই সবকিছু ভালো করে বুঝতে পারবি। মানে স্যার, কি সব বলছেন আপনি? আমরা কি অন্যায় করেছি সেটা তো বলবেন। অন্যায়ের কথা আমাদের না বলে আপনি আমাদের থানায় নিয়ে যেতে পারেন না, এটা কোনো আইনের মধ্যে পড়ে না। তারপর পুলিশ ড্রামের বিষয়ে সব কথা টুনিকে খুলে বলে। কি বলছো তোমরা? এই ড্রামগুলো পাখিদের মাথা কাটার জন্য দিয়েছে। ঝড় বৃষ্টি হলে এই ড্রাম আমাদের রক্ষা করবে, তাই তো মা আমাদের ড্রামগুলো দিয়েছিল। মানে ড্রাম আবার কিভাবে সবাইকে রক্ষা করবে? টুনির বাবা যখন বেঁচে ছিল তখন একদিন খুব জোরে ঝড় বাতাস বইতে থাকে। মা দেখো, আমাদের গাছের কতগুলো আম পড়েছে, চলো আমগুলো কুড়িয়ে নিয়ে আসি, নয়তো কেউ আবার নিয়ে যাবে। এই বাতাসের ভেতরে আবার আম খুঁজতে যাবে? এখন তো বেশি বাতাস নেই, টুনি তাড়াতাড়ি চল মা। এ কি সর্বনাশ হলো রে মা টুনি, আমাদের ঘর ভেঙে গেছে, আর তোর বাবা যে ঘরের নিচে পড়েছে। রাজু, তুমি আমাদের ছেড়ে যেতে পারো না, পারো না রাজু। তোমাদের এত বড় বিপদ দেখে আমার খুব খারাপ লাগলো। এখন আমি তোমার স্বামীকে বাঁচাতে পারবো না, কিন্তু তোমাদের থাকার জায়গা করে দিতে পারবো। এই নাও একটা ড্রামের ঘর, এই ঘরটা কখনো ভাঙবে না। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি আগে আসতে তাহলে আমার বাবা মারা যেত না। মন খারাপ করো না পাখি, সব তো সৃষ্টিকর্তার ইচ্ছে। শোনো, এই ড্রাম ঘরটা কিন্তু জাদুর ঘর। ঝড় বাতাস শেষ হলে ড্রাম ঘরটা কাঠের ঘর হয়ে যাবে, আর ড্রামগুলো তোমাদের ঘরেই থাকবে। তাই ড্রামগুলো যত্ন করে রেখে দিও, কারণ ঝড় বাতাস হলে ড্রাম থেকে জাদুর ড্রাম ঘর হয়ে যাবে। এরপর পরি চলে যায়, আর তখন থেকে ড্রামগুলো যত্ন করে রেখে দিয়েছিলাম। আজ মেয়েকে বিয়ে দিয়ে ড্রামগুলো দিয়েছি, যাতে মেয়ে জামাই কোনো বিপদে না পড়ে। কিন্তু মা, আমি তো এত কিছু জানতাম না, তাই ভুল বুঝে টুনিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমাকে ক্ষমা করে দিন মা, আমি এক্ষুনি টুনিকে নিয়ে বাড়িতে যাব। আমি তাহলে এখন আসি। আর টোনা, একটা কথা মনে রাখবে,
কখনো কোনো কিছু ভালো করে না জেনে শুনে কারণ আমি অভিযোগ করা উচিত নয়। এসব বলে পুলিশ সেখান থেকে চলে যায়। আর টোনা আবারও টুনিকে নিয়ে তার বনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। বান্টি দেখেছো, আমি প্রথমবার একটা ডিম দিয়েছি, কিন্তু এই ডিমে আমি কিভাবে তা দিব গো? আমাকে তুমি একটু শিখিয়ে দাও না গো। তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে আমি এর আগে অনেকগুলো ছানা ফুটিয়েছি। তুমি কেন জানবে না বলো? আমার বান্ধবী টুনিও ডিম দিয়েছিল, কিন্তু ডিম দিয়ে সে খালাস। ওকে আর ডিমে তা দিতে হয়নি। ওর বর টোনা সে একা ডিমে তা দিয়ে ছানা ফুটিয়েছে, আর টুনি বাইরে বাইরে ঘুরে বেরিয়েছে। শোনো, আমি ওই টোনার মতো মেয়ে স্বভাবের নই যে নিজের সব মান সম্মান বিসর্জন দিয়ে নিজের পুরুষত্ব ভুলে গিয়ে বউয়ের কাজ করব। শোনো, আমার কাজ হলো খাবার জোগাড় দেয়া, তোমার সেবা যত্ন করা, এর বেশি কিছু আর আমার কাছে আশা করো না, বুঝেছো? এবার তাহলে আমার কি হবে? কি হলো, অমন করে ন্যাকা কান্না শুরু করেছো কেন বলো তো? আমাকে তো আর ভালোবাসো না, তাই আমার কান্নার কি করে মানে বুঝবে বলো? যাও, তোমার কোথায় কি কাজ আছে দেখো গিয়ে, আমাকে নিয়ে আর তোমার ভাবতে হবে না। আমার হয়েছে যত জ্বালা, কান্না কর তুমি, আমি বরং গিয়ে খাবার খুঁজে নিয়ে আসি। পেটে খাবার না গেলে তখন আবার কান্নাকাটি শুরু করে দিবে। বান্টি আর এক মুহূর্ত দেরি না করে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে, আর সুখী কাঁদতে কাঁদতে টুনিকে কল করে। হ্যালো টুনি, কেমন আছিস? আমি তো ভালো আছি, কিন্তু তুই কেঁদে কেঁদে কেন কথা বলছিস? কিছু হয়েছে তোর? আমি এই প্রথম একটা ডিম দিয়েছি, কিভাবে তা দিব না দিব কিছুই বুঝতে পারছি না আমি। আর আমার বরটাও তো খুব খারাপ, আমার কোনো কথাই শোনে না, আর কোনো সাহায্যও করে না। বান্টি তো এটা মোটেও ঠিক কাজ করছে না। টুনি রে, আমার একা একা একদম ভালো লাগছে না রে, আমি আমার ডিম নিয়ে তোর বাড়িতে যেতে চাই। আচ্ছা চলে আয়, আমার বাড়ি আর তোর বাড়ির তো কোনো তফাৎ নেই। আমি এক্ষুনি আসছি রে, এক্ষুনি আসছি। সুখী ফোনটা কেটে দেয় আর খুশিতে গদগদ হয়ে তার বাসা তুলে নিয়ে টুনির বাড়িতে যেতে থাকে। এদিকে টোনা, হ্যাঁ গো টুনি, তুমি কাকে নিজের বাসা বলে এখানে আসতে বললে বলো তো? ওই যে আমার ছোটবেলার বান্ধবী আছে না সুখী, ও প্রথমবারের মতো ডিম দিয়েছে। কি করবে কি না করবে বেচারি কিছু বুঝতে পারছে না, তাই তোকে আমি আমার কাছে আসতে বললাম, যাতে করে আমি ওর একটু সেবা যত্ন করতে পারি। একেই তো দুই মা মেয়ে মিলে আমার সব খাবার খেয়ে আমাকেও খেতে চাও, এখন আবার আরো একজনকে জোগাড় করছো যাতে করে এবার আমাকেও খেতে পারো। টোনার কথা শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়তে থাকে, আর টোনা গিয়ে দরজা খুলতেই সুখীকে দেখতে পায়। ও, তোমার কথা বলতে বলতেই তুমি এসে হাজির। আসলে টোনা দাদা, আমি না আর একদম দেরি করতে পারলাম না। আরে তোরা কি বাইরে দাঁড়িয়ে কথা বলবি নাকি ভিতরে আসবি? আয় ভিতরে আয়। ঘরের ওই কোণাটায় গিয়ে তুই তোর বাসাটা রেখে দে, এখন থেকে তুই ওখানেই থাকবি। আচ্ছা আচ্ছা। আমার না খুব খিদে পেয়েছি রে, আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দে না। টুনি সুখীর কথা শুনে টোনার হাত থেকে ফল কেড়ে নিয়ে সুখীকে দেয়। এটা তুমি কি করলে টুনি? আমার খাবার নিয়ে সুখীকে দিলে? দেখছো না মেয়েটার ক্ষুধা পেয়েছে। ক্ষুধা তো আমারও পেয়েছে, সকাল থেকে তো আমি একটা দানাও গিলতে পারিনি। মা মেয়ে মিলে তো একাই সব খাবার সাবার করেছো, আর এখন? সুখী, টোনার কথায় কিছু মনে করিস না, নে এবার তুই খাবার খেয়ে নে, আর আমি ততক্ষণে ডিমে তা দিচ্ছি। আচ্ছা। এরপর সুখী মনের সুখে খাবার খেতে থাকে, আর টুনি সব কাজ বাদ দিয়ে ডিমে তা দিতে থাকে। এভাবেই দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে আসে। এদিকে বান্টি তার বাড়ি ফিরে এসে সুখীকে দেখতে না পেয়ে রেগে যায়। এই ফাজিল মেয়েটা ডিম নিয়ে আবার কোথায় চলে গিয়েছে? যদি খালি আমার সন্তানের কিছু হয়েছে তবে ওই মেয়ের আমি শেষ দেখে নিব, এই বললাম। এই বলে বান্টি ঘরে বসে তার আনা খাবারগুলো খেতে থাকে। এদিকে দেখতে দেখতে রাত অনেক গভীর হয়ে আসে। টোনা বাড়ি ফিরে এসে ঘুমিয়ে পড়ে, আর তখনই হঠাৎ করে সুখী পায়রা কান্না করে ওঠে। সুখীর এমন কান্নার আওয়াজ শুনে সবাই ঘুম থেকে চমকে ওঠে। কি হয়েছে সুখী, কাঁদছিস কেন? আমি বান্টিকে ছাড়া একদমই ঘুমাতে পারি না, তাই তো আমার খুব কান্না পাচ্ছে।
তাই এতই যখন কান্না পাচ্ছে তখন বান্টির কাছে গেলেই তো পারো। এখানে কেন এসেছো খামোখা? হ্যাঁ, আমাদের বিরক্ত করতে, তাই না? টোনা, তুমি চুপ করো তো। ও কি এখানে শখ করে এসেছে নাকি? নেহাতি মেয়েটা বিপদে পড়েছে, তার জন্যই তো এসেছে। বিপদ কেটে গেলেই ও আবার চলে যাবে। সুখী, এবার ঘুমা তো ঘুমা, সকালবেলা গিয়ে না হয় দেখা করে আসিস। টুনির কথা মতো সুখী পায়রা ঘুমিয়ে পড়ে আর টোনা বিরক্ত হয়ে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। টুনি, তুই আমার ডিমে তা দে, আমি একটু গিয়ে আমার স্বামীটার সাথে একটু দেখা করে আসি। সেই কতদিন হলো আমি আমার স্বামীকে দেখি না। কতদিন মানে? মাত্র তো একদিন দেখা হলো না, তাতেই কতদিন? ওই আর কি, তুই থাক কেমন, আমি যাবো আর আসবো। এই বলে সুখী চলে যায় আর টুনি ডিমে তা দিতে থাকে। তখনই টোনা এসে দেখে বলতে থাকে, অন্যের ডিমে তুমি কেন তা দিচ্ছ শুনি? যার ডিম সে কোথায়? রাতে দেখলে না মেয়েটা কেমন তার স্বামীর জন্য কাঁদছিল, তাই আর কি ওর স্বামীর সাথে দেখা করতে গেছে। খুব ভালো হয়েছে। এতদিন শুনেছি মা ছানাকে ছাড়া থাকতে পারে না, মেয়েরাও যে স্বামীকে ছাড়া থাকতে পারে না সেটা আজ বুঝলাম। হয়েছে, তোমাকে আর বোঝাবুঝি করতে হবে না। তুমি একটু বসে ডিমে তা দাও তো, আমি ততক্ষণে গিয়ে নদী থেকে একটু স্নান করে আসছি। আমি পারবো না অন্য ডিমে তা দিতে। অমন করো না তো, আমার খুব গরম লাগছে। মা টুকি, আয় মা, তোকেও নিয়ে যাই। টোনা বউয়ের কথায় বিপদে পড়ে ডিমে তা দিতে থাকে। এদিকে টুনি তার মেয়েকে নিয়ে নদীতে চলে যায়। ঠিক তখনই টোনার বন্ধু কালু কাক সেখানে চলে আসে। ওরে বন্ধু, তোর বউ ডিম দিল কবে? আর তুই ডিমে তা কেন দিচ্ছিস? দুঃখের কথা আর বলিস না রে বন্ধু। এরপর টোনা কালুকে সব ঘটনা খুলে বলে। ও, বুঝতে পেরেছি, তুই এখানে বসে বসে নারী দ্বারা নির্যাতিত হচ্ছিস। তবে তুই কোনো চিন্তা করিস না, এর ঔষধও আমার কাছে আছে। কি ঔষধ রে, বলতো আমায়। এরপর কালু টোনার কানে কানে তার বুদ্ধির কথা বলে আর তা শুনে টোনা তো মহা খুশি হয়। কালু, তুই যদি বুদ্ধি দিয়ে ওই সুখী পায়রা নামক আপদটাকে আমার বাড়ি থেকে বের করে দিতে পারিস, তাহলে আমি তোকে মাথায় করে রাখবো রে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আজ রাতে না ঘুমিয়ে আমার জন্য অপেক্ষা করবি, কেমন? কালুর কথায় টোনা রাজি হয়ে যায়। এদিকে দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে আসে। আর সবাই যখন ঘুমিয়ে পড়ে তখনই কালু এসে টোনার জানালার পাশে দাঁড়ায়। তুই এসেছিস, দাঁড়া, এক্ষুনি আমি তোর হাতে ডিম তুলে দিচ্ছি। টোনা সুখীর পাশ থেকে ডিম তুলে নিয়ে কালুর হাতে দেয় আর কালু ডিম চুরি করে নিয়ে সেখান থেকে চলে যায়। আর টোনাও ঘুমের ভান করে শুয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর সুখী ঘুম থেকে উঠে তার ডিম দেখতে না পেয়ে, আমার ডিম কোথায় চলে গেল? আমার ডিম! কি হয়েছেটা কি? এই সাত সকালবেলা এমন মরা কান্না কেন জুড়েছো? হ্যাঁ, কাঁদবো না তো কি করব শুনি? আমার ডিম যে হারিয়ে গিয়েছে, এখন আমি আমার স্বামীকে কি জবাব দিব? আমাদের ঘর থেকে ডিম চুরি? সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক তখনই সেখানে বান্টি চলে আসে। সুখী, অনেকদিন তো এখানে থাকলে, এখান থেকে চলো, আমার বাড়িতে থাকবে। কি হলো, সবাই কেন জানি চুপ হয়ে আছো? আসলে হয়েছে কি জানো, তোমার বউয়ের ডিম হারিয়ে গেছে, তাই সবাই নীরবতা পালন করছে। কি, আমার অনাগত সন্তানকে হারিয়ে ফেলেছে? আমি একে এক্ষুনি তালাক দিয়ে দিব। এতই যখন ছানার দরদ, তাহলে ডিম সহ নিজের স্ত্রীকে নিজের কাছে কেন রাখলে না? আমি তো আমার স্ত্রীকে তাড়িয়ে দেইনি, ও আবার কোনো কথা না শুনে জোর করে এখানে চলে এসেছে, আর এসেই তো এই অঘটন ঘটিয়েছে। তোমার ডিম হারায়নি, আমি চুরি করে আমার কাছে রেখেছিলাম, যাতে করে তোমরা বুঝতে পারো যে নিজের ভালোর জন্য কখনো অন্যের সংসারে বোঝা হয়ে থাকা উচিত নয়। নিজেদের ব্যক্তিগত সমস্যা নিজেদেরই সমাধান করা উচিত। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি এক্ষুনি আমার স্বামীর সাথে বাড়ি ফিরে যাব, আর কোনোদিনও অন্যকে বিরক্ত করব না।
এরপর সুখী পায়রা নিজের ভুল বুঝতে পেরে বাড়ি ফিরে যায়। আর এদিকে টোনা টুনিও আবার আগের মতো সুখে দিন কাটাতে থাকে। টুনি রে টুনি, এই টুনি কোথায় গেলি রে তুই? বেরিয়ে আয় বলছি, সকাল সকাল কোথায় গেলি তুই? কাকুলি সকাল সকাল টুনির বাড়িতে এসে চিৎকার করতে থাকে। আর চিৎকার শুনে টুনি সেখানে চলে আসে। কি হয়েছে কাকুলি দিদি, এভাবে ডাকছো কেন বলো তো? সাধে কি আর আমি ডাকছি নাকি বলতো? তোর শশীকে কেন ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, আমার তুমি সবগুলো ফসল এক্ষুনি সব খেয়ে ফেলতো। ও মা, শশীটা আজ আবার এমন করেছে কেন? আসলে ওর অনেক খিদে পেয়েছে, তাই হয়তো এমন করেছে। তুমি রাগ করো না কাকুলি দিদি, আমি ওকে ইচ্ছে মতো বকে দিব। বললেই হলো নাকি? হ্যাঁ শোন, তোর শশী আর একদিন গেলে আমি ওর পা ভেঙে দিব, এই আমি বলে দিলাম। এই বলে কাকুলি চলে যায়। আর টুনি অনেক মন খারাপ করে থাকে আর কাঁদতে থাকে। এমন সময় শশী সেখানে আসে। কিরে শশী, তুই কাকুলি দিদির জমিতে কেন গিয়েছিলি? হ্যাঁ, তোর জন্য যে আমাকে কত কথা শুনতে হলো। আমাকে ক্ষমা করো মালকিন, আমি কি করব বলো? আজ দুদিন থেকে না খেয়ে আছি আমি, আশেপাশে ঘাসও নেই, আমি কি করব? শশীর এমন কথা শুনে টুনিও কান্না করে দেয়। তুই তো ঠিক কথাই বলেছিস, তুই এখন গর্ভবতী, আমার উচিত তোকে এখন ভালো ভালো খাবার দেয়া, কিন্তু দেখ আমি তোকে কিছুই খেতে দিতে পারি না। কেঁদো না মালকিন, কেঁদো না, আমি জানি তুমি ইচ্ছে করে এসব করো না। তুমি তো তোমার নিজের খাবারটাই জোগাড় করতে পারো না। আমি সন্তান প্রসব করলে তুমি আমার দুধ দহন করে রোজগার করতে পারবে মালকিন। তাই যেন হয় শশী, তাই যেন হয়। এই বলে টুনি শশীকে নিয়ে চলে যায়। এভাবেই দিন কাটছিল। আসলে টুনির গাভী শশী ছিল গর্ভবতী, কিন্তু টুনি অভাবের কারণে শশীকে ঠিকভাবে খাবার দিতে পারত না। অনেক কষ্টে কাটছিল টুনি আর শশীর দিন। দেখতে দেখতে শশী দুটো গাভীর বাচ্চার জন্ম দেয়। এদিকে টুনি অনেক খুশি হয়। বাহ শশী, তোর মেয়ে দুটো তো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আমি এদের নাম রাখলাম সাক্ষী আর শিখা। মালকিন তুমি দেখবে, এবার আমাদের আর কোনো দুঃখই থাকবে না, আমরা এখন সুখের মুখ দেখবো গো। এসব বলে ওরা অনেক খুশি হতে থাকে। এরপর থেকে টুনি গাভীর দুধ বিক্রি করে অনেক সুখে দিন কাটাতে থাকে। কিন্তু টুনির এই সুখের দিন বেশি দিন থাকে না। হঠাৎ শশী মারা যায়। শশীর মৃত্যুতে ওরা দু বোন ভীষণ কাঁদতে থাকে। মা, ও মা, তুমি আমাদের দু বোনকে রেখে কোথায় চলে গেলে মা? তুমি কথা বলো মা, কথা বলো। কাঁদিস না রে মা, সোনা মা আমার, তোদের মা যে আমাদের একা রেখে অনেক দূরে চলে গেছে। তোদের মা আর ফিরবে না রে মা। তবে তোরা কাঁদিস না, আমি আছি তো। আমি তোদের দুই বোনকে অনেক ভালোবাসা দিয়ে বড় করব, একদম তোর মায়ের মতো। এইভাবে টুনি গাভীর দুই ছানাকে অনেক সান্ত্বনা দিতে থাকে। এরপর থেকে টুনি ওদের দু বোনকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করতে থাকে। কিন্তু অভাবের তাড়নায় টুনি ওদের দু বোনকে ঠিকভাবে খাবারও খাওয়াতে পারতো না। তোরা কষ্ট পাস না রে মা, আমি তোদের দুবেলা শুধু ঘাস খাইয়েই বড় করে তুলছি, আর কিচ্ছু খেতে দিতে পারছি না। আমি যে তোদের মায়ের দায়িত্ব পালন করতে পারছি না রে মা। তুমি এসব কি বলছো মা? তুমি এসব আর বলো না। তুমি হয়তো আমাদের দামি দামি খাবার খাওয়াতে পারো না, কিন্তু কখনো আমাদের মায়ের অভাব বুঝতে দাওনি মা, তাই আমাদের কোনো কষ্ট নেই। এসব বলে ওরা দু বোন টুনিকে জড়িয়ে ধরে। টুনি সারাদিন পাখিদের বাড়িতে কাজ করে যে টাকা পেত তা দিয়ে ওদের দুই বোনের জন্য খড় ভুসি কিনে আনতো। মা, ও মা, তুমি তো আমাদের জন্য খাবার নিয়ে এলে, কিন্তু তুমি কি খাবে মা? তোমার খিদে পায়নি? তোমাকে তো মাঝে মাঝেই দেখি তুমি না খেয়ে থাকো। না রে মা, আমি তো বড়, আর বড়দের খিদে পায় না রে মা। তোরা দু বোন তো অনেক ছোট, তোদের প্রতিদিন খেতে হবে, নয়তো আমার দুই মেয়ে বড় হবে কি করে শুনি? ও
এবার বুঝেছি। এই বোন চল, আমরা তাড়াতাড়ি খেয়ে নেই, আমাদের যে অনেক বড় হতে হবে। এই বলে দু বোন সবগুলো খাবার খেয়ে নেয়। এভাবেই দিন কাটতে থাকে। টুনি অতিরিক্ত পরিশ্রম আর না খেয়ে থাকার কারণে অনেক অসুস্থ হয়ে যায় আর বিছানায় পড়ে থাকে। এ দেখে দু বোন ভীষণ কাঁদতে থাকে। বোন বোন, এই বোন, এ কি হয়ে গেল বল? মা তো ভীষণ অসুস্থ হয়ে গেছে, এবার আমাদের কি হবে বল তো? মা কিন্তু সুস্থ করতে হবে। তুই ঠিক বলেছিস দিদি, মাকে যে আমাদের যে করেই হোক সুস্থ করে তুলতেই হবে। এবার আমাদের মায়ের জন্য কিছু একটা করা দরকার রে। শোন, আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি এসেছে। চল, আমরা দু বোন চার সিঙ্গারা বিক্রি করব, তাহলে আমরা মায়ের জন্য খাবারও কিনতে পারবো আর চিকিৎসাও করাতে পারবো। তুই তো একদম ঠিক কথাই বলেছিস রে। তবে চল, আর দেরি নয়, মায়ের কাছে শুনে নেই কি করে চা বানাতে হয়। এরপর দুই গাভীর ছানা সাক্ষী আর শিখা টুনির কাছে যায় আর কি করে চার সিঙ্গারা বানাতে হয় তা শিখে নেয়। মারে, আজ আমার জন্য তোদের কত কষ্ট করতে হচ্ছে রে মা। তুমি চুপটি করে শুয়ে থাকো তো মা, একদম বকবক করবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোরা তো বানাতে পারবি না। তোদের সুখী মাসিকে গিয়ে আমার কথা বল, সুখী বানিয়ে দিবে। এরপর ওরা সুখীর কাছে যায়। আর সুখী ওদের চার সিঙ্গারা বানিয়ে দেয়। এরপর ওরা দু বোন ওসব নিয়ে স্টানে যায়। চা খেয়ে যাও, চা, গরম গরম চা, একদম মাথা ব্যথা ভালো হয়ে যাবে। চা খেয়ে যাও, চা। গরম গরম সিঙ্গারা খেয়ে যাও, সিঙ্গারা। মাসিরা মেশোরা সিঙ্গারা খেয়ে যাও, সিঙ্গারা। শিখা আর সাক্ষীর এমন চিৎকার শুনেও ওদের কাছে কেউ সিঙ্গারা আর চা খেতে আসে না। এই এই গাভীর ছানারা, তোদের হাতের চা সিঙ্গারা কে খাবে শুনি? যা তো এখান থেকে। আমরা তোদের হাতে চা সিঙ্গারা খেতে চাই না, আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো। হ্যাঁ কাকু, কিন্তু একবার তো খেয়ে দেখো, অনেক মজা হয়েছে কাকু, খাও না খাও। শিখার এমন জোড়াজোড়িতে যোগু কাক এক কাপ চা আর একটা সিঙ্গারা খায় আর খেয়ে অনেক খুশি হয়। বাহ, চাটা তো অনেক মজা হয়েছে রে, আর সিঙ্গারাটা বেশ সুস্বাদু হয়েছে। আমাকে আরেক কাপ চা দে তো, আর আমি সবাইকে খেতে বলবো। এরপর যোগু কাক আরো চা খায়। আর সবাইকে খেতে বলে। এরপর সবাই অনেক খুশি হয় আর শিখা সাক্ষীর চা এবং সিঙ্গারা প্রশংসা করতে থাকে। এভাবে ওদের সব সিঙ্গারা চা বিক্রি হয়ে যায়। আমাদের সব সিঙ্গারা চা বিক্রি হয়ে গেছে রে। এবার আর আমাদের ভয় নেই, আমরা আমাদের মায়ের চিকিৎসা করাতে পারবো। এভাবেই রোজ দুই গাভীর ছানা পা দিয়ে চা বিক্রি করতে শুরু করে আর অনেক টাকা রোজগার করতে থাকে। এরপর ওরা সেই টাকা দিয়ে টুনির চিকিৎসা করায় আর টুনিকে সুস্থ করে তোলে। মারে, তোদের দুই বোনকে নিয়ে আজ আমার সত্যি গর্ব হচ্ছে রে মা। তবে আজ থেকে তোরা আর স্টেশনে স্টেশনে চা বিক্রি করবি না। আমি স্টেশনে একটা দোকান দিব আর নিজে চা সিঙ্গারা বানাবো, আর তোরা বিক্রি করবি, কেমন? এরপর ওরা দু বোন অনেক খুশি হয় আর স্টেশনে দোকান দিয়ে ওরা চা সিঙ্গারা বিক্রি করে সুখে দিন কাটাতে থাকে। খেজুরের রস খেয়ে যাও, খেজুরের রস, একদম টাটকা খেজুরের রস, খেয়ে যাও, খেয়ে যাও। আরে টুনি যে, তা সকাল সকাল খেজুরের রস নিয়ে হাজির বুঝি? হ্যাঁ গো দিদি, শীতের সকালে ঠান্ডা ঠান্ডা খেজুরের রস না খেলে কি আর চলে বলো? শীতের সকালে খেজুরের রস না খেলে তো
শীত শীত মনেই হয় না, তাই না? তা তুই ঠিকই বলেছিস রে। তা দে তো, আমাকে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা খেজুরের রস দে তো, খেয়ে একটু প্রাণটা জুড়িয়ে নেই। এরপর টুনি সুখীকে এক গ্লাস খেজুরের রস দেয়, আর সুখী ঢক ঢক করে খেয়ে ফেলে। বাহ টুনি, তোর খেজুর গাছের খেজুর রস তো ভারী মিষ্টি খেতে। আহ, প্রাণটা জুড়িয়ে গেল। এই নে টুনি টাকা। তবে শোন, প্রতিদিন কিন্তু খেজুরের রস নিয়ে আসবি, কেমন? প্রতিদিন সকালটা তোর খেজুরের রস খেয়ে শুরু করব। আচ্ছা ঠিক আছে দিদি। আস্তে আস্তে টুনির সব খেজুরের রস বিক্রি হয়ে যায়, আর টুনি অনেক টাকা আয় করে। এভাবে টুনি অনেক টাকা আয় করে। এভাবে প্রতিদিন সকালবেলা টুনি বাজারে খেজুরের রস নিয়ে আসতো, আর সবাই টুনির খেজুরের রস খেত। এতে করে টুনির অনেক উন্নতি হতে থাকে। আর টুনির উন্নতি দেখে কালু কাক হিংসায় বলতে থাকে, এই টুনিকে দেখে তো আমার অনেক হিংসা হচ্ছে। টুনি আমার নাকের ডগায় বসে সামান্য খেজুরের রস বিক্রি করে এত লাভবান হচ্ছে, অথচ আমি কিছুই করতে পারছি না। না না, এভাবে চলতে দেওয়া যাবে না। এভাবে চলতে থাকলে তো টুনি আমার থেকেও ধনী হয়ে যাবে। কি করি কি করি। এসব বলে কালু পায়চারি করতে থাকে। আর কালু ভাবতে থাকে, পেয়েছি পেয়েছি, আমি একটা জব্বর বুদ্ধি আমি পেয়ে গেলাম। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার তাল গাছের বাগান আছে। টুনি যদি খেজুরের রস বিক্রি করতে পারে, তাহলে আমিও তালের রস বিক্রি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তালের রস তো এই বনে কেউই খায়নি। আমি যদি বাজারে তালের রস বিক্রি করি, তাহলে অনেক লাভবান হব। এই ভেবে কালু কাক তার তাল গাছের বাগানে যায়, আর কিছু তাল পেড়ে নেয়, আর তালগুলো রস করে হাড়িতে জমা করে। এই তো আমার তালের রস তৈরি হয়ে গেছে। এবার কাল সকালের অপেক্ষা। এমন থেরাপি দিয়েছি না, হা হা হা। এরপর পরের দিন সকাল হতেই কালু তালের রস নিয়ে বাজারে যায়, আর টুনির পাশেই তালের রস বিক্রি করতে বসে। তালের রস খেয়ে যাও, তালের রস একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নিয়ে যাও নিয়ে যাও। বাজারে এমন তালের রসের কথা শুনে সবাই কালু কাকের কাছে আসে। আরে বাহ কালু দাদা, তুমি বুঝি তালের রস নিয়ে এসেছো? তালের রস খেতে কেমন লাগে গো? আমি তো জীবনেও খাইনি। একবার খেয়েই দেখো না কেমন লাগে, তারপর নিজেই সবটা বুঝতে পারবে। বুঝতে পেরেছো? তা আমাদের সবাইকে এক গ্লাস করে তালের রস দাও তো। এরপর কালু সবাইকে এক গ্লাস করে তালের রস খেতে দেয়, আর সবাই রস খেতে থাকে। আর এদিকে কালু কাক মনে মনে ভাবতে থাকে, খাও খাও, তোমরা বেশি করে খাও। এমন থেরাপি দিয়েছি না তালের রসে, তোমরা একবার খেলে বারবার খেতে চাইবে। হা হা হা। বাবা কালু দাদা, তোমার তালের রসগুলো তো টুনির খেজুর রসের থেকেও বেশি মজা খেতে। দাও দাও, আমাদের আরো দাও। এই বলে সুখীরা সবাই 3-4 গ্লাস করে তালের রস খেয়ে ফেলে, আর কালু কাকের অনেক টাকা লাভ হয়। এদিকে সুখীরা টুনির সামন দিয়ে দুলতে দুলতে যেতে থাকে, আর বলতে থাকে, আহা, আমার মনটা শুধু কালু দাদার তালের রস খেতেই চাইছে। মনটা কেমন জানি আনচান করছে, মনে হয় সারা দিন তালের রসে ডুবে থাকি। আহা। এসব দেখে টুনি অনেক অবাক হয়ে যায়। তখন পাশ থেকে কালু বলে ওঠে, কি রে টুনি, হা করে কি দেখছিস? তালের রস খাবি নাকি তুইও? শোন, তোর দিন শেষ। এবারে কালু কাকের তালের রসের দিন শুরু, বুঝতে পেরেছিস? যা যা, এবার খেজুরের রস নিয়ে বাড়িতে যা তো, আর তোর ছানাপোনাদের মুখে ঢেলে দে। হা হা হা। এই বলে কালু কাক বাড়িতে চলে যায়, আর আলমারি থেকে একটা নেশার বোতল বের করে, আর বলতে থাকে, বাপ রে, এই নেশার বোতলের কি কদর রে বাবা। গতকাল মাত্র 1 ফোঁটা তালের রসে দিয়েছিলাম, তাতে কাজ হয়ে গেছে। এবার যে পাখি কালু কাকের তালের রস খাবে, সে পাখি মাতাল হয়ে কালু কাকের কাছেই আসবে, আর কালু সেই সুযোগে অনেক টাকা হাতিয়ে নিবে। ভালোই হবে আমার, অনেক বড়লোক হব এভাবে আমি। এভাবে কালু প্রতিদিন তালের রসের সাথে নেশার ঔষধ মিশিয়ে তা বাজারে বিক্রি করত। বর্তমানে কালু অধিক লাভের আশায় বেশি বেশি করে তালের রসের সাথে নেশা মেশাতো।
আর সবাই কালু কাকের তালের রসে বেশি আকৃষ্ট হতো। তাই কেউ আর টুনির থেকে খেজুরের রস কিনতই না। একদিন, কি কালু দাদা, এসব কিসের রস গো? খেজুরের রস নাকি? না গো সেনাপতি মশাই, এগুলো তালের রস। তা খাবেন নাকি আপনি? একবার খেয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে চাইবেন। ঠিক আছে, দাও তো, দাও এক গ্লাস, খেয়ে দেখি। এই বলে সেনাপতি কালু কাকের থেকে এক গ্লাস তালের রস নিয়ে খায়। আর খেয়ে তো সে ভীষণ মজা পায়। আহ, বাবা কি মজা! আমি পুরো তালের রস খেয়ে ফেলবো আজ। এই বলে সেনাপতি কালু কাকের তালের রসের হাড়িতে মুখ লাগিয়ে তালের রস খেতে থাকে। আর অন্যদিকে রাজপ্রাসাদে রাজা পায়চারি করতে থাকে। এই সেনাপতিকে সে কখন বাজারে পাঠিয়েছি, আর এখনো তার আসার নাম নেই। একটা কাজও ঠিক করে হয় না এই গর্ধবকে দিয়ে। আজ আসুক, দেখাবো মজা। এর কিছুক্ষণ পর সেনাপতি মাথায় একটা হাড়ি নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে আর গান গাইতে থাকে। লা 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 লা। শীতকালে তালের রস খেতে কি মজা, কি মজা রে! আহা, কি আনন্দ আকাশে বাতাসে! এ কি সেনাপতি, বাজার কোথায়? তুমি বাজার না নিয়ে এসে এভাবে হাড়ি মাথায় নিয়ে গান গাইছো কেন? হ্যাঁ, কেন শুনি? সেনাপতি? কে সেনাপতি? আমি তো সেনাপতি নই, আমি হলাম তাল রসের প্রেমিক। আহা, তালের রস, আর আমি হাড়ি মাথায় দিয়ে গান গাইবো নাকি নাচবো সেটা আমি বুঝবো, তাতে তুই বলার কে? হ্যাঁ, এই কে রে তুই? আরে, এ মনে হয় মাতাল হয়ে গেছে। আরে ঘাটের মরা, আমি রাজা রে, রাজা। আর তুই আমাকেই তুই তোকারি করছিস? তোর তো সাহস কম নয়, আজ তোকে আমি মেরেই ফেলবো। তুই আমাকে কি মারবি রে রাজা? তোকে আমি এমন তালের রস খাওয়াবো না যে তুই আমার সাথে ধেই ধেই করে নাচবি। আর শোন রাজা, আমাকে একদম মাতাল বলবি না, এই বলে দিলাম। সেনাপতি সাবধান, তুই রাজাকে অপমান করছিস, তোর এত বড় সাহস! তুই আমার সাহসে কি দেখেছিস রে রাজা? আজ তোকে আমি তালের রস খাইয়ে আমার সাথে নাচাবো, নাচাবো। কি মজা, কি মজা! আহ, এই সেনাপতিকে নিয়ে তো মহা যন্ত্রণায় পড়লাম। সকালে তো ভালোই বাজারে গেল, আর দুপুর হতেই কিনা মাতাল হয়ে রাজপ্রাসাদে ফিরলো। এই সেনাপতি, তুই কি সব ছাইপাশ খেয়েছিস শুনি? বল বল বলছি, নইলে আজ তোকে শুলে চড়াবো আমি। আমি তো বেশি কিছু খাইনি, ওই সামান্য কালু কাকের থেকে তালের রস খেয়েছি। তারপর থেকে আমি তালের রসের প্রেমে পড়ে গেছি। আহা, তাই তো কালু কাকের পুরো তালের রসের হাঁড়িটাই তুলে এনেছি। ও আচ্ছা, এবার সবটা জলের মতো পরিষ্কার। তার মানে সব নাটের গুরু ওই কালু? দাঁড়া, দেখাচ্ছি মজা। এরপর রাজা অন্য সেনাপতিদের দ্বারা কালু কাককে রাজপ্রাসাদে ডেকে আনে। প্রণাম রাজা মশাই, আমাকে ডেকেছিলেন? ওরে বেটা ঘাটের মরা, তোকে ডাকবো না তো কি করবো? হ্যাঁ, আজ তো তালের রস খেয়ে সেনাপতি মাতাল হয়েছে। আজ শুধু তোর জন্যই সেনাপতি আমাকে রাজপ্রাসাদে অপমান করেছে। বল বলছি, কি মিশিয়েছিস ওই তালের রসে? না না, মানে কই না তো, আমি কিচ্ছু মেশাইনি রাজা মশাই। এমন সময় সেখানে টুনি আসে আর বলতে থাকে, রাজা মশাই, এই কালু দাদা মিথ্যে কথা বলেছে। কালু দাদা তালের রস বিক্রি করার পর থেকে যে পাখিরাই তালের রস খেত সবাই সেনাপতির মতো মাতলামো করতে থাকে, জানেন? কি রে কালু, সত্যি কথা বলবি নাকি শুলে চড়াবো? বল। না না, বলছি, আসলে রাজা মশাই, টুনি খেজুরের রস বিক্রি করে অনেক ধনী হচ্ছিল, তাই আমি টুনির সাথে হিংসে করে বেশি লাভ করার জন্য তালের রসের সাথে নেশার ঔষধ মিশিয়ে বিক্রি করেছিলাম। এই আর কি রাজা মশাই, আর কিচ্ছু নয়। ছি, তুই এত বড় অন্যায় করেছিস। তুই কি জানিস না এই নেশা জাতীয় জিনিস পাখিদের শরীরে গেলে কতটা ক্ষতি হতে পারে? তোকে আজ আমি শাস্তি দিবই দিব।
এরপর কালু ঈগলের কাছে অনেক ক্ষমা চায় আর ঈগল কালুকে ক্ষমা করে দেয়। এরপর থেকে কালু আর কখনোই নেশাযুক্ত তালের রস বিক্রি করতো না, সে টাটকা তালের রস বিক্রি করত। ওইদিকে টুনিও খেজুরের রস বিক্রি করত, আর তারা দুজনই অনেক লাভবান হতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।